একজন সাংবাদিকের সারা জীবন ধরে ঘটে চলা নানান অপার্থিব ব্যাখ্যাহীন ঘটনা, যার কোনো সাক্ষী নেই, এমনকি নেই কোনো শ্রোতা বা পাঠক। শেষ জীবনে এসে একদিন সেইগুলোকেই নিজের খসড়া খাতায় লিখতে শুরু করেন বিধ্বংস খাসনবিশ। উদ্দেশ্য ছিল এই শস্য শ্যামলা বাংলার বুকে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অপার্থিব ঘটনার একটা জীবন্ত দলিল তৈরি করা, যার সূচনা হয়েছিল সেই ছোট্টবেলায় তার ঝুড়ি দিদার হাত ধরে। আজ শুনবেন লেখিকা দেবলীনা চট্টোপাধ্যায়ের লেখা খাসনবিশের খসড়া সিরিজের দ্বিতীয় গল্প, গাছ পাথর। এই সিরিজের প্রথম গল্প শ্যাওলা ইতিমধ্যেই আপনারা আমাদের এসো গল্প করি ইউটিউব চ্যানেলে শুনেছেন। যদি না শুনে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেয়া রইল। এছাড়াও আপনারা যদি দেবলীনা চট্টোপাধ্যায়ের এই রকমই অসাধারণ গল্পগুলো পড়তে চান তবে তার ফেসবুক পেজ মোহর ঝাঁপিকে ফলো করতে পারেন। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজ গল্প পাঠে মিডনাইট হরর স্টেশন থেকে সায়ক আমান, অনন্তবাবুর চরিত্রে অন্বেষ, তান্ত্রিকের চরিত্রে তমাল, ঝুড়িদিদা এবং অন্যান্য মহিলা চরিত্রে পূজা, মিক্সিং, এডিটিং এবং মাস্টারিংয়ে প্রীতম। তবে গল্প শুরু করার আগে আর একটা লাস্ট রিকোয়েস্ট করতে চাই। আমাদের বই গল্পমেলা 2020-তে কিছু অসাধারণ গল্প আপনার জন্যই অপেক্ষা করছে। আপনি এটি বুক করতে পারেন দ্য ক্যাফে টেবিলের ওয়েবসাইট থেকে, অথবা অফলাইনে আপনি ভারতী বুক স্টোরে বইটি পেয়ে যাবেন। শুরু হচ্ছে আজকের গল্প, গাছ পাথর। বিড়িতে একটা লম্বা টান দিয়ে ফ্যাক ফ্যাক করে হেসেছিলেন অনন্তবাবু। আরে মশাই, হয় হয়, এই দুনিয়ায় সবই হয়। আর ঝট করে আমার মনে পড়ে গেছিল ঝুড়ি দিদার কথা। আমার ঝুড়ি দিদা বাতাসের গায়ে আঁকিবুকি কেটে কখনো বা খলখল করে হেসে গড়িয়ে পড়তো, কখনো বা মেয়েদের স্কুলের বড় দিদিমণির মতো কোমরে হাত দিয়ে কাদের যেন বকাঝকাও করত। আশেপাশের যত অদেখা অজানা জিনিসের হদিশ ছিল ঝুড়ি দিদার কাছে। লোকে অবশ্য আড়ালে পাগলি বলতো। ছোটটি ছিলাম তখন, চোখ দুটোকে যত দূর সম্ভব গোল্লা গোল্লা করে প্রাণপণে সেসব দেখার চেষ্টা করতাম আমিও, কিন্তু কিছুই ছাই চোখে পড়তো না। এক বাদলা বিকেলে দেখেছিলুম মৃত্যুদের পানা পুকুরটায় পা ডুবিয়ে বসে আপন মনে আবল তাবল বকছে ঝুড়ি দিদা। আমি কাছে যেতেই সসর করে এক মানুষ লম্বা কি এক কদাকার জীব যেন জলে নেমে গেল। ঠিক যেন কুমির আর পেঁচার শরীরের মিলেমিশে তৈরি এক উদ্ভট জিনিস। জিজ্ঞাসা করতেই নিশ্চিন্ত গলায় বলেছিল, ওটা কি গো? ও টুকটুকি, সেই কবে যেন পথ ভুলে পৃথিবীতে এসেছিল। তারপর থেকে এই মৃত্যুদের পুকুরেই রয়ে গেছে। একটু বৃষ্টির জল নিয়ে গেল। আসলে ওদের ওখানে তো বৃষ্টি হয় না, তাই। পথ ভুলে পৃথিবীতে এসেছিল মানে? ওর বাড়ি কোথায় তবে? কি যেন নাম বলেছিল, বড্ড খটোমট নাম। এই আমাদের পৃথিবীর মতোই ওদেরও আলাদা একখান পৃথিবী আছে গো পুতুবাবু। হ্যাঁ। যা, আরেকটা পৃথিবী? তা আবার হয় নাকি? প্রায় দন্তহীন মাড়ির মধ্যে ঝুলে থাকা এক দুটো পান খাওয়া কালচে দাঁত বের করে হেসেছিল ঝুড়ি দিদা। হয় লো হয়, শোন বুটু, মনে রাখবি, আসলে হয় না বলে কিচ্ছু হয় না।
সেই প্রথম আমাদের রোজকার একঘেয়ে দেখাশোনার বাইরে যে আরও একটা দেখার আর শোনার জায়গা আছে, সেই দরজাটুকু আমার সামনে খোলে ঝুড়ি দিদার হাত ধরে। আজও মাঝে মধ্যে মনে হয় সত্যি কি পাগল ছিল ঝুড়ি দিদা। নিজের মতো করে আজগুবি অলীক কল্পনার জগৎ বানিয়ে হয়তো তাতেই নিশ্চিন্ত ছিল, কিন্তু তারপরেই মাথার ভেতর ভুস করে ডুব সাঁতার দিয়ে উঠে আসে সেই সমস্ত স্নায়ু অবশ করা ভয়াল কদর্য ঘটনাগুলো, যা ঘটেছিল আমার নিজের চোখের সামনে। সেই সমস্ত কল্পনাতীত অভিজ্ঞতার মধ্যে পড়ে আতঙ্কে হিম হয়ে গিয়েছিল ডাকাবুকো এই বিধ্বংস খাসনবিশের রক্ত। সেই সমস্ত অবিশ্বাস্য অদ্ভুতুড়ে ঘটনা যার কোনো রকম ব্যাখ্যা খুঁজে পাই না আজও। তখনই মনে হয় হয়তো সত্যি হয় না বলে কিছু হয় না। এখন 65 বছর বয়সে জীবনের এই শেষ বেলায় এসে ইচ্ছা জাগে কোথাও লিখে রাখি সেসব। হয়তো কোনোদিন কেউ পড়বে না, জানবে না, তাও আমার সঙ্গে সঙ্গেই চিরতরে হারিয়ে যাবে এই অভিজ্ঞতাগুলো, এ যেন মানতে মন চায় না। সারা জীবন খবরের পেছনে দৌড়ে দৌড়ে বিয়ে থাও করা হয়নি। এখন আছে শুধু গড়িয়ায় এই 2 কামরার ফ্ল্যাটে একা একা বসে পুরনো দিনের কথা মনে করা, আর নিজের সঙ্গে কথা বলা আমার এই খসড়া খাতার পাতায়। এইটুকুই। কিন্তু হঠাৎ করে আজ অনন্তবাবুর কথাই কেন মনে পড়ল আমার? এর জন্য দায়ী অবশ্য রানুর মা। কদিন ধরে কেমন যেন পেটটা ভুটভাট করছিল। রানুর মাকেও বলেছিলুম সে কথা। আজ সকাল সকাল এসে আমার ঘরের কাজ শুরু করার আগে মুখের সামনে ধরলো এক গ্লাস ঘন সবুজ তরল, কেমন যেন ঘাস ঘাস গন্ধ। জিজ্ঞাসা করতেই সহর্ষ উত্তর এলো, এ হইল গিয়া পাথরকুচি গাছের রস গো দাদা বাবু, কে দেখো দেখিনি শরীর একদম তরতাজা হয়ে যাবে। পাথরকুচি গাছ, এই একটা শব্দ আর এক ধাক্কায় আমার মনে পড়ে গেল বছর 20 আগের একটা ঘটনা। '97 বা 98 সাল। আনন্দবাজারের স্টাফ রিপোর্টার হিসেবে চরম বাউন্ডুলে জীবনযাপন করছি তখন। কাজের জগতে বরাবরই আমার নাম ছিল উদ্যমী হিসেবে, আর এই শেকড়হীনভাবে ভেসে বেড়ানো, বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিজ্ঞতা চেখে দেখাটা খুব প্রিয় ছিল বলে নানা রকম গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ নিউজ কভার করার জন্য এডিটর সবার আগে বেছে নিতেন আমাকেই। তেমনি একটা কাজের জন্য ডাক এলো বোলপুরে যাওয়ার। বিরোধী দলের এক সর্বভারতীয় নেতার বিরাট জনসভা হবে বোলপুরে, তাই নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। বিশৃঙ্খলার আশঙ্কায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে। জনসভার রিপোর্ট দেওয়া তো বটেই, সঙ্গে একটা সুপ্ত ইচ্ছাও ছিল। ভোরবেলা ওখানে স্টেশনে নামা মাত্র বুঝলাম বোলপুর এখন লালে লাল। না না, আমি রাজনৈতিক রঙের কথা বলছি না, এ রং হলো প্রকৃতির রং। সময়টা ছিল মোটামুটি মার্চের প্রথম। যেদিকেই তাকাই কৃষ্ণচূড়া, শিমুল, পলাশের মন ভোলানো লাল কমলা রঙের আগুন লেগেছে। মনের ভেতরের সুপ্ত বাসনাটা আরো একবার ঘুরপা খেয়ে নেচে উঠল। যাই হোক, প্রকৃতি থেকে তখনকার মতো মনটা সরিয়ে কাজে নেমে পড়লাম আমি আর ক্যামেরাম্যান সৌমিক। স্থানীয় নেতৃত্বের ইন্টারভিউ নেওয়া, পুলিশ প্রশাসনের বক্তব্য নোট করে টোরে সভার মাঠে পৌঁছতে পৌঁছতে বুঝলাম পেটের ভেতরে ছুঁচোর ডন বৈঠক শুরু হয়ে গেছে।
সকাল থেকে কয়েক কাপ চা আর বিস্কুট ছাড়া তো তেমন কিছু পেটে পড়েনি। আমার মনের কথাটাই বলে উঠল সৌমিক। ও দাদা, চলো আগে পেটে চারটি দানা পানি ফেলার ব্যবস্থা করি। সারাদিন আবার কখন কি জোটে তার তো নেই ঠিক। অতি উত্তম প্রস্তাব। মাঠের উল্টো দিকেই একটা দোতলা বাড়ির একতলায় বড় বড় করে লেখা সাইনবোর্ড চোখে পড়ল, মা ভবতারিণী পাইস হোটেল। গুটি গুটি পায়ে ঢুকে পড়লাম। নামে পাইস হোটেল হলেও চা বিস্কুট ডিম টোস্ট ঘুগনি মুড়ি এমনকি রাতের রুটি তড়কাও পাওয়া যায়। দুটো মাছ ভাত বলে দিয়ে কাঠের বেঞ্চিতে বসে কথা বলছি, এমন সময় প্রথম দেখলাম অনন্তবাবুকে। হোটেলটায় মোটামুটি ভিড়, পার্টির লোকেরা অনেকেই ভাত খাচ্ছে, কেউ কেউ আবার চা ডিম টোস্ট নিয়ে বসেছে। আমরা বসেছিলাম বিল কাউন্টারের কাছেই একটা টেবিলে। একটু পরেই দু হাতে ধোঁয়া ওঠা ভাত ডাল আলু ভাজা মাছের ঝোল সমেত থালা ব্যালেন্স করতে করতে এলো হাফ প্যান্ট পরা একটা ছেলে, আর তার সঙ্গে সঙ্গেই কি দাদারা, কলকাতা থেকে এলেন বুঝি? বলতে বলতে লেংচে লেংচে পাশে এসে বসলেন এক ফর্সা সৌম্যদর্শন ভদ্রলোক। বয়স মেরে কেটে বছর 40 হবে। সুন্দর সুঠাম চেহারা, বুদ্ধিদীপ্ত চোখ মুখ। অবাক হয়ে চোখ চাওয়াচাওয়ি করছি আমরা। বিগলিত হেসে প্লেটের দিকে আঙুল দেখিয়ে বললেন, পার্শে মাছটা খেয়ে দেখবেন, সব কটা ডিমে ভরা। আমি নিজে বাজারে গিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ। মনে পড়ল একটু আগেই কাউন্টারে দেখেছিলাম এনাকে, সম্ভবত হোটেলের ম্যানেজার। ভদ্রলোক নিজেই পরিচয় দিলেন, অনন্ত চৌধুরী, হোটেলের মালিক। বেশ হাসি খুশি দিল খোলা টাইপের লোক অনন্তবাবু। কিছুক্ষণেই আড্ডা জমে উঠল। হয়তো কাউন্টার থেকে আমাদের কথা টুকরো টুকরো শুনছিলেন। তারপর রিপোর্টার শুনে আরও উত্তেজিত হয়ে বললেন, বাহ, জীবন তো আপনাদের মতো হওয়া দরকার মশাই। খবরের টানে কত কত জায়গায় ছুটে বেড়ান আপনারা, কত গা গরম ঘটনা, অ্যাডভেঞ্চারাস লাইফ বটে আপনাদের। হ্যাঁ, আরে বিতংসদা মানুষটাই তো পুরো অ্যাডভেঞ্চারাস। ভাতে ঝোল মাখতে মাখতে ফুট কাটল সৌমিক। যেখানে যত আজব উদ্ঘট গল্প পাবে আগে বিতংসদা গিয়ে কভার করবে, বুঝলেন? বাহ, বেশ 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 বেশ। বলতে বলতে প্লেটের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বললেন, দেখেছো কাণ্ড? ওফ, কই গেল ছেলেটা? এই 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 বাচ্চো, এদিকে 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 এদিকে, মাছের তেলে ছেঁচাড়াটা দিস নিয়ে না দেশ। যা যা যা, নিয়ে আয় শিগগিরি। পড়িমড়ি করে বাটি হাতে তুরন্ত দৌড়ে এলো হাফ প্যান্ট। সযত্নে পাতের পাশে ঢেলে দিল তেল চপচপে কালচে সবুজ ছেঁচড়া। আপনারা খান, হ্যাঁ, যা লাগবে বলবেন, বাচ্চু দিয়ে দেবে। আমি একবার একটু ওদিকটা ঘুরে আসি। হ্যাঁ, বলে খোঁড়াতে খোঁড়াতে চলে গেলেন কাউন্টারের দিকে। তখনই দেখতে পেলাম একটু উঠে থাকা ঢলঢলে পাতলুনের নিচ দিয়ে তার ডান পাটা অস্বাভাবিক রকম সরু লিকলিকে, আর পায়ের পাতাটা প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা। এরপর সারাটা দিন যেন ঝড় বয়ে গেল। না, কোনো গোলমাল হয়নি। নেতাদের জ্বালাময়ী বক্তৃতা আর সঙ্গে সঙ্গে জনতার সোল্লাস গর্জন ও হাততালি আকাশ বাতাস কাঁপাতে লাগলো। সভার শেষে মাঠের এক কোণে বসে সবিস্তারে গুছিয়ে লিখে ফেললাম রিপোর্ট। কথা ছিল সৌমিক রিপোর্ট নিয়ে রওনা হয়ে যাবে কলকাতা, আর আমি রয়ে যাব দিন দুয়েক বসন্ত উৎসব কভার করার জন্য। এ আমার বহু দিনের স্বপ্ন। দোলের শান্তিনিকেতন দেখব, লালে লাল পলাশে ছাওয়া পথে হাঁটব খোয়াইয়ের ধার ধরে, বাউলের গান শুনব। তাই আসার আগেই এডিটরকে পটিয়ে পাঠিয়ে এসেছিলাম বসন্ত উৎসব কাটিয়ে ফিরব। তবে শর্ত একটাই,
শান্তিনিকেতনের বসন্ত উৎসব নিয়ে একটা লেখা দিতে হবে রবিবারের পাতার জন্য। সৌমিকের ট্রেন সন্ধে নাগাদ। গল্প করতে করতে স্টেশনের দিকে হাঁটা লাগালাম দুজন। সৌমিকটা বরাবরের ছেলে মানুষ। একজন হরেক মাল ফেরিওয়ালাকে ধরে দরাদরি করে একটা হুঁকো ডিজাইনের লাইটার কিনে ফেলল। আমার জন্য কিনলো একটা চাবির রিং, তার পেছনে আবার ফোল্ডিং পেপার নাইফ। খোয়াইয়ের মেলা থেকে আমার জন্য কিছু কিনতে ভুলো না জানো। চললাম, টাটা বস। আমিও আগামী দুদিনের কথা ভেবে আনন্দে প্রায় উড়তে উড়তে স্টেশন থেকে পা বাড়ালাম শহরের দিকে। কিন্তু শহরের ভেতর লজ খোঁজ করতে গিয়ে বুঝলাম কি গভীর গাড্ডায় পড়েছি। বসন্ত উৎসব উপলক্ষে বোধহয় পশ্চিমবঙ্গের সব বাঙালি দল বেঁধে এসে পড়েছে বোলপুরে। শহরের লজগুলোর একেবারে ঠাঁই নাই দশা। আমার মাথায় হাত। খান দশেক লজ, কটেজ, বাংলো ইত্যাদি ঘুরে ঘুরে যখন কি করি ভাবছি, ততক্ষণে পেট জানান দিতে শুরু করেছে। ভাত খাওয়ার পর সভার মাঠে ঝালমুড়ি আর কয়েক কাপ চা ছাড়া তেমন কিছুই ঢোকেনি তার অন্তরে। সামনে তাকিয়ে দেখলাম কখন যেন হাঁটতে হাঁটতে এসে দাঁড়িয়েছি মা ভবতারিণীর সামনে। গুটি গুটি ঢুকে একটা চা আর ডিম টোস্ট অর্ডার দিয়ে ব্যাগটা পাশে রাখলাম। সন্ধে নেমে গেছে অনেকক্ষণ। বসন্তের ফুরফুরে একটা বাতাসও বইছিল, কিন্তু দুশ্চিন্তাটা আমার মাথা থেকে যাচ্ছিল না। শেষমেশ স্টেশনে কোনো মতে রাত কাটিয়ে কাল সকালেই ফেরার ট্রেন ধরবো ভাবছি। খোঁড়াতে খোঁড়াতে পাশে এসে বসলেন অনন্তবাবু। হাতের চায়ের গ্লাসটা টেবিলে রেখে বললেন, কি মশাই, একা কেন? আরেকজন কই? স্টেশনের মশাদের কথা ভাবতে ভাবতে বেজার মুখে বললাম, সৌমিক ও তো ফিরে গেছে। আমার দুদিন থাকার কথা ছিল, কিন্তু কোথাও রুম পাচ্ছি না। কি মুশকিলে পড়লাম বলুন তো। সত্যি চিন্তার কথা বটে। চিন্তিত মুখে চায়ে চুমুক দিলেন অনন্তবাবু। এই সময় এখানে ঘর পাওয়াটা বড্ড মুশকিল জানেন। তারপর কি যেন ভেবে একটু কিন্তু করে বললেন, উপায় অবশ্য একটা আছে, তবে থাক, আপনাদের বরং অসুবিধা হয়ে যাবে বেশি। আছে? কি উপায় বলুন তো? হেসে ফেললেন অনন্তবাবু। তারপর কাঁধে হাত দিয়ে স্মিত কণ্ঠে বললেন, আহা, অত ভাববেন না। আর কিছু না হোক, এই গরিবের কুটিরখানি আছে, ছোট বাড়ি, 3টে প্রাণীতে থাকি। কষ্টসিষ্ট করে থাকলে আরেকটা মানুষের জায়গা হবে না। তবে কলঘরটা কিন্তু বাইরে। হ্যাঁ, চলবে তো আপনার? চলবে মানে? দৌড়াবে মশাই, দৌড়াবে। কথায় বলে না, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজর। উঠে পড়লেন অনন্তবাবু। আচ্ছা, আসুন তবে। খোঁড়া পাটা টেনে টেনে সামনে হাঁটতে লাগলেন। আমি ব্যাগটা কাঁধে তুলে পিছু নিলাম। হাঁটতে হাঁটতে ভাবছিলাম, ভাগ্যিস সকালে এই হোটেলটাতেই ঢুকেছিলাম, নাহলে এই বিপদের মধ্যে এমন সহৃদয় একজন মানুষের সাহায্য কি পেতাম। হোটেলের পাশ দিয়ে একটা সরু পায়ে চলা পথ চলে গেছে। সেটা ধরে 2 মিনিট হাঁটলেই অনন্তবাবুর একতলা বাড়ি। বাড়িটার অবস্থা সত্যি খুব একটা ভালো না। বাইরের দেওয়ালে রং নেই, শুধুই পলেস্তারা, তাও যেখানে সেখানে ঝরে পড়েছে। বাড়ির সামনে কম পাওয়ারের একটা বাল্ব জ্বলছে। তাতে যতদূর বুঝতে পারলাম, সামনে ছোট উঠোনের পরে একটা সবুজ রঙের নিচু দরজা। অনন্তবাবু দরজার সামনে গিয়ে কই গো বলে হাঁক পাড়তেই 8 পৌড়ে শাড়ি পরা এক গ্রাম্য মহিলা মাথায় ঘোমটা টেনে দরজা খুললেন। সম্ভবত অনন্তবাবুর স্ত্রী। দরজা পেরিয়ে ঢুকলে কলতলা, তারপরে 2টো ছোট ছোট ঘর।
ইনি হচ্ছেন খাসনবিশ বাবু, আনন্দবাজারের রিপোর্টার, বুঝলে। আর ইনি হচ্ছেন আমার অর্ধাঙ্গিনী। বলে পরিচয় করিয়ে দিলেন অনন্তবাবু। জল ভরা স্টিলের গ্লাস হাতে এসে দাঁড়িয়েছিলেন ভদ্রমহিলা। আমার নমস্কারের উত্তরে মাথা নত করে সলজ্জ হেসে গ্লাসটা বাড়িয়ে দিলেন। ঢকঢক করে জলটা খেয়ে পরিতৃপ্তি হলো। তৃষ্ণা নিবারণের জন্য নয়, দুশ্চিন্তার পর্ব মিটে শেষমেশ মাথার উপর একটা ছাদ আর অনন্তবাবুর অন্তরঙ্গ আতিথেয়তায় তখন একটা শান্তির বাতাস সত্যিই বয়ে যাচ্ছে। ওদিকে ব্যস্ত হয়ে পড়েছেন অনন্তবাবু। আমাকে একটা ঘরের ভেতর টেনে নিয়ে গিয়ে বললেন, আপনি বরং জামা কাপড়টা পাল্টে নিন, তারপর কলঘরটা দেখিয়ে দিচ্ছি, মুখ হাত পা ধুয়ে নেবেন। আর বলছি, রাতে কি খাবেন, ভাত না রুটি? হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দাওয়ায় এসে বসেছি। কাঁচের গ্লাসে করে চা আর খান কতক বিস্কুট রেখে গেলেন অনন্তবাবুর স্ত্রী। অন্য ঘরটা থেকে গরম ভাতের গন্ধ আসছে, সঙ্গে সঙ্গে ফোড়নের ছ্যাঁক ছোঁক শব্দ। বুঝলাম ওটাই রান্নাঘর। চা খেতে খেতে অনন্তবাবু বলছিলেন, বাংলায় এমএ করেছি মশাই, চাকরিটা তো আর জুটলো না। আর এই যে এই যে এই যে এই পাটা দেখছেন, জন্ম থেকেই এরকম। তার মানে কুলিগিরিটা করে যে খাবো তারও কোনো উপায় নেই। হাসতে হাসতে কথাগুলো বললেও তার আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণাটা ভালো মতোই টের পাচ্ছিলাম। মনটা ভার হয়ে যাচ্ছিল। সাংবাদিকতার খাতিরে প্রতিদিনই নানা রকম মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ হয়, তাই খুব কাছ থেকে দেখেছি এই শিক্ষিত বেকারদের জ্বালা। তার উপর সে যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়, তাও তো অনন্তবাবু সৎপথে থেকে সৎভাবে রোজগার করছেন। অনেকেই ক্ষোভে দুঃখে ভুল রাস্তা ধরে। পকেট থেকে একটা বিড়ি বের করে ধরালেন অনন্তবাবু। কদিন একটা নাটকের দলে থিয়েটার করলাম। খোড়া লোক, ওই একটা দুটো সাইড রোল দিত আর কি। তবুও ভালো লাগতো জানেন, অনেক স্বপ্নও দেখতাম। তবে একটা জায়গাতেই আটকে পড়লাম, টাকা। থিয়েটার করে পেট চালানোটা মুশকিল হয়ে পড়েছিল জানেন। অগত্যা এই হোটেল, অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি হোটেলটা, এখন মোটামুটি চলছে আর কি। তা আপনার বাড়ির তৃতীয় সদস্যটি কোথায়? আলাপ করালেন না তো? কে? টুনি? আধো অন্ধকার বারান্দাটার দিকে তাকালেন অনন্তবাবু, তারপর হাত তুলে বললেন, ওই তো ঘুমিয়ে পড়েছে, রাত হয়েছে তো। অনন্তবাবুর হাত লক্ষ্য করে বারান্দার কোণের দিকে তাকালাম। টালির চাল থেকে মোটা হুক দিয়ে ঝোলানো আছে একটা বড় সড়ো খাঁচা, আর তার ভেতর পালকের মধ্যে ঘাড় গুঁজে ঘুমোচ্ছে একটা গাঢ় সবুজ রঙের টিয়া। ও আচ্ছা, আমি ভাবলাম টুনি বোধহয় আপনার ছেলে কিংবা মেয়ের নাম। হঠাৎ কেমন একটা ছায়া পড়ল অনন্তবাবুর মুখে। ছেলে মেয়ে আমাদের কপালে নেই বুঝলেন, নইলে কি আর এরকম হয়? আরো কত কি যে কপালে আছে ভগবানই জানে। চুপ করে বসে রইলাম। কি ঘটেছে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি, কিন্তু আমার আশঙ্কার চেয়েও বাস্তবটা যে আরো ভয়ঙ্কর সেটা বুঝতে পারলাম যখন ফুঁপিয়ে উঠলেন অনন্তবাবু। প্রথমবার আমাদের একটা ছোট্ট মেয়ে হয়েছিল, এই যে এই এতটুকু। ভেবেছিলাম নাম রাখবো পরি। 7 দিনের মাথায় কি একটা অজানা জ্বর এলো, সে আমাদের ছেড়ে একবার নয় জানেন, একবার নয়, 3বার। প্রতিবার জন্মের কদিনের মধ্যেই ভগবান তাদেরকে কেড়ে নিতে থাকলেন আমাদের থেকে। হয়তো এই জন্মে বাবা মা ডাক শোনা আমাদের কপালে নেই,
ভগবান সেটা চান না। আস্তে আস্তে হাত রাখলাম অনন্তবাবুর পিঠে। কিছু কিছু কষ্টের সান্ত্বনা হয় না, কোনো কোনো ক্ষতি অপূরণীয়ই থেকে যায়। পেছন থেকে একটা ফোঁপানির আওয়াজে ঘুরে দেখলাম কখন যেন রান্নাঘরের চৌকাঠে এসে দাঁড়িয়েছেন অনন্তবাবুর স্ত্রী। আমি পেছনে ঘুরতেই মুখে আঁচল চাপা দিয়ে এক ছুটে চলে গেলেন ঘরের মধ্যে। দুহাতে মুখ ঢেকে বসেছিলেন অনন্তবাবু। যাকগে যাকগে, ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, আমার দুঃখের কাহিনী আপনি ছাড়ুন না। 2 দিন বেড়াতে এসেছেন, মন খারাপ করলে কি আর হয়? এখন তো পুরো শান্তিনিকেতন সেজে উঠবে দোলের রঙে, আবির উঠবে, পলাশ কৃষ্ণচূড়া সেজে উঠবে। আপনাদের সব প্ল্যান হয়ে গেছে তো? হ্যাঁ, মোটামুটি আর কি। কাল একেবারে ভোর ভোর বেরিয়ে পড়ো, বুঝলেন? প্রথমে পাঠ ভবন, কলা ভবন, ছাতিমতলা। বুঝেছি বুঝেছি বুঝেছি। তারপরে যাবেন কঙ্কালীতলার মন্দির, খোয়াইয়ের মেলা। ওই গড়পড়তা বাঙালি শান্তিনিকেতন এসে যা দেখে আর কি। তবে আপনি তো মশাই অ্যাডভেঞ্চার পছন্দ করেন। আপনাকে এমন একটা জিনিসের কথা বলতে পারি যেটা কোনো ট্যুরিস্ট গাইড লিস্টে পাবেন না। কি জিনিস? একটা কাজ। মানে গাছ আবার দর্শনীয় জিনিস নাকি? দর্শনীয় বলে দর্শনীয়, দেখলেই বুঝতে পারবেন ভগবানের এক আশ্চর্য সৃষ্টি। আহা, সৃষ্টি কেন বলছি, ওটা স্বয়ং ভগবান। জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইলাম। গ্রামগঞ্জ এলাকায় স্থানীয় মানুষ কুসংস্কারবশত গাছ টাছের পুজো করে জানি, আর ধর্মভীরু লোকজনদের কাছে সেসব জায়গা দর্শনীয়ও হয়ে যায়। সেরকমই কোনো কিছুর কথা বলছেন নাকি অনন্তবাবু? তেমন কিছুতে আমার কোনো আগ্রহ নেই। ব্যাপারটা নিয়ে আরেকটু আলোচনা করতে যাব এমন সময় রান্নাঘরের দোরগোড়া থেকে নারী কণ্ঠ ভেসে এলো। ভাত হইন যেছে গো। চলুন চলুন, গরম গরম খেয়ে নিন, সামান্যই আয়োজন, খাওয়ার পরে না হয় আবার বসা যাবে। উঠে পড়লেন অনন্তবাবু। আমারও খিদে পেটে গান বাজনা শুরু হয়ে গেছিল, তাই তখনকার মতো বিষয়টা মুলতুবি রেখে অনন্তবাবুর পেছন পেছন পা বাড়ালাম। রান্নাঘরে ঢুকতে চোখে পড়ল মেঝের একদিকে স্টোভ, বাসনপত্র, রান্নার জিনিসপত্র, আর অন্য দিকটায় পরিপাটি করে পাশাপাশি 2টি ফুল তোলা আসন পাতা, তার পাশে রাখা একটি করে জল ভরা স্টিলের গ্লাস। অনন্তবাবু স্ত্রীর রুচি দেখে মন ভরে গেল। সঙ্গে ওনার রান্নার হাতও যে খারাপ নয় সেটা মুখে গ্রাস তুলেই বুঝলাম। আমরা বসা মাত্র 2টো কানা তোলা স্টিলের থালায় গোল করে সাজানো গরম ধোঁয়া ওঠা ভাত, সরু করে কাটা আলু ভাজা, বেগুন ভাজা, আর পাশে ছোট বাটিতে ডিমের ঝোল এসে গেল। তৃপ্তি করে খেলাম। খাওয়ার পর মৌরি চিবোতে চিবোতে দাওয়ায় এসে বসলাম। কাল পূর্ণিমা, বিশাল থালার মতো চাঁদ উঠেছে, তার আলোয় ভেসে যাচ্ছে ছোট্ট উঠোনটা। তিরতির বাতাসে ভেসে আসছে কোনো নাম না জানা ফুলের মিষ্টি গন্ধ। উদাস মুখে বসেছিলেন অনন্তবাবু। আমার মাথার মধ্যে কিন্তু ঘুরছিল সেই গাছ দেখার কথাটা। একটু গলা খাঁকড়ে বললাম, ওই কি যেন গাছ দেখার কথা বলছিলেন তখন? আপনার বোধহয় গাছ দেখার বিষয়টা একটু বোকা বোকা লাগছে, তাই না? তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে কেমন একটা অদ্ভুত সুরে বলে উঠলেন অনন্তবাবু। অস্বস্তিতে পড়ে গেলাম। আমতা আমতা করে বলে উঠলাম, এবার না না, তেমন কোনো ব্যাপার না, আমি তেমন কিছু। হঠাৎ উঠে এসে আমার গা ঘেঁষে বসলেন অনন্তবাবু। একটা অপার্থিব হাসি খেলা করছে তার মুখে। তারপর আমার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে মুখের উপর ঝুঁকে পড়ে গম্ভীর খসখসে গলায় বলে উঠলেন,
আচ্ছা, কেমন হবে যদি রঙিন প্রকৃতির কোলে ছড়িয়ে থাকা শান্তিনিকেতনে এসে আপনি কয়েকশো বছরের পুরনো এক রুক্ষ শুষ্ক দানব আকৃতির পাথরের গাছ দেখতে পান? সেই গলার মধ্যে কি যেন ছিল। আমার গাটা শিরশির করে উঠল। পাথরের গাছ? কিংবা গাছের মতো পাথর? জলজলে চোখে দরজার পেছনে জমাট বাঁধা অন্ধকারের দিকে এক দৃষ্টে তাকিয়ে বললেন, সৃষ্টির আদিতে জন্ম নেওয়া পাতালের সেই জীব। তান্ত্রিক বাবাও তো তাই বলেছিলেন। আমার মাথার ভেতরে সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। পিঠের মাঝ বরাবর যেন একটা ঠান্ডা স্রোত নামছে। পাতালের জীব, পাথরের গাছ, তান্ত্রিক বাবা, কি বলতে চাইছেন অনন্তবাবু? আমার মুখ থেকে বোধহয় মনের অবস্থাটা বুঝতে পারলেন। একটা নির্মল হাসি ছড়িয়ে পড়ল অনন্তবাবুর মুখে। বিষয়টা পুরো মাথার ওপর দিয়ে গেল, তাই না? হ্যাঁ, ঠিক আছে, বরং আপনাকে গোড়া থেকে বলি। বলতে বলতে লুঙ্গির গেঁজে থেকে একটা বিড়ি বার করে ধরালেন। তারপর নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে শুরু করলেন। 100 বছর আগেকার কথা। আমাদের এই অঞ্চলে পুরো দমে জমিদার রাজত্ব ছিল। আর যে সে জমিদার নয়, একদম ডাকাত জমিদার, বুঝলেন? শোনা যায় মল্লিকদের পূর্বপুরুষরা এককালে দুর্ধর্ষ ডাকাত ছিল। প্রজন্মের পর প্রজন্ম সেই ডাকাতির ধনরত্নে পুষ্ট হয়ে শেষের দিকে ডাকাতির পথ ছেড়ে জমিদার হয়ে রাজত্ব শুরু করে। তবে জমিদার হয়ে যাওয়ার পরেও তারা গোপনে ডাকাতের দল পুষতেন, আশেপাশে তহসিলে ডাকাতি চালিয়ে ধনসম্পদ লুটপাট করার জন্য। যাই হোক, ওই মল্লিক বংশের এক বংশধর ছিলেন কন্দর্প নারায়ণ মল্লিক। তার সময় হঠাৎ দেশে ভয়ঙ্কর খরা দেখা দিল। নদী, খাল, বিল শুকিয়ে জলের অভাবে কাতারে কাতারে লোক মরতে শুরু করলো। রাজবাড়ির কুয়ো পুকুরগুলোতেও জল প্রায় তলানিতে ঠেকল। রাজা দেখলেন মহা বিপদ হতে চলেছে। এই অঞ্চলে থাকলে জলের অভাবে ধুকে ধুকে মরতে হবে। সুতরাং পাইক, বরকন্দাজ সহযোগে পরিবার নিয়ে ঘর ছাড়লেন রাজামশাই। যখন উনি বনের পথে যাচ্ছিলেন, একসময় বেজায় তেষ্টা পায় ওনার। দলের লোকেরাও প্রায় ধুকছে। পালকি বাহকরাও প্রচণ্ড তেষ্টায় আর পালকি বইতে পারে না। এবার মনে হয় মরতেই হবে। এ কথা ভাবতে ভাবতে হঠাৎ রাজার নজরে পড়ল এক অদ্ভুত দর্শন গাছ, আর তার নিচে ধুনি জ্বালিয়ে বসে থাকা এক সাধু। দেবদ্বিজে বিশেষ ভক্তি ছিল কন্দর্প নারায়ণের। গিয়ে পড়লেন শটান সাধু বাবার পায়ে। সব শুনে টুনে সাধু বাবা রক্তবর্ণ চোখ ঘুরিয়ে বললেন, এই বিশালাক্ষ বৃক্ষ তোমাকে রক্ষা করবে বৎস। তোমার রাজ্যের প্রজাদের কোনো রকম অভাব অভিযোগ থাকবে না। কিন্তু এই বৃক্ষ কোনো সাধারণ শ্রেণীর উদ্ভিদ নয়। সৃষ্টির আদিতে পাতালপুরীতে জন্ম নেওয়া এক বিপুল শক্তিধর প্রাণ। এর ক্ষমতা কত দূর তার কোনো ধারণা সাধারণ ক্ষুদ্র বুদ্ধির মানুষের পক্ষে করা সম্ভবই নয়। শুধু মনে রাখবে, এই গাছের চাই খাদ্য। হ্যাঁ, খাদ্য, একটি করে নরদেহ। প্রতি পূর্ণিমা তিথিতে একটি করে মনুষ্য শরীর অর্পণ করতে হবে বৃক্ষ দেবতাকে, তবেই তিনি তুষ্ট হবেন। কোনোভাবে যেন দেবতার অপমান না হয়, তাহলে কিন্তু মহা দুর্যোগ নেমে আসবে। সাবধান। এই বলে কিভাবে তন্ত্র সাধনার দ্বারা বৃক্ষকে জাগিয়ে তুলতে হবে তা শিখিয়ে দিলেন রাজাকে।
ভক্তি ভরে সেসব শিখলেন কন্দর্প নারায়ণ। এবার শুধু একটা জ্যান্ত নরদেহ চাই। সেটার উপায়ও বলে দিলেন সাধু বাবাই। ভৃত্যদের মধ্যে থেকে একজনকে শক্ত করে বাঁধা হলো গাছের সঙ্গে। সামনে উপচার সাজিয়ে বিশেষ মন্ত্রোচ্চারণে পূজা শুরু করলেন সাধু বাবা। দেখতে দেখতে জেগে উঠল গাছ। ধীরে ধীরে পাথর বানিয়ে ফেলল সে ভৃত্যকে। তারপর তার সমস্ত রক্ত, মাংস, রস আত্মগত করে টুকরো টুকরো করে ফেলে দিল। বাপরে, কি নৃশংস, ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু গাছ এরকম পাথর বানিয়ে টুকরো করে দিল, এরকম আর হয় নাকি? আরে মশাই, হয় হয়, এ দুনিয়ায় সবই হয়। অন্তত আমার বাপ ঠাকুরদার মুখে তো তাই শোনা। এমনিতেও গাছটা দেখলে আপনি বমকে যাবেন মশাই, গ্যারেন্টি দিচ্ছি। অমন পাথরের মতো গাছ এ আপনি আর কোথাও পাবেন না। কন্দর্প নারায়ণের পর থেকে তো রাজ্যের যত চোর ছেঁচড়াদের ওই গাছের সঙ্গেই বেঁধে মারা হতো। বংশের অন্তত একজন ওই তন্ত্র শিখে রাখতেন। এখন অবশ্য জমিদারিও নেই, সেই বীভৎস প্রথাও আর নেই। তবে গাছটা আছে, যে এক জিনিস মশাই, ঠিক যেন ডালপালা পাতা সহ একটা গোটা গাছ হঠাৎ পাথরে পরিণত হয়েছে। চুপ করে বসেছিলাম। মাথার ভেতরে কিছু পুরনো কথা, পুরনো ঘটনা ঘুরপাক খাচ্ছে। বিড়িটা শেষ হয়ে এসেছিল। দাওয়ায় ঠুকে ঠুকে সেটা নিভিয়ে অনন্তবাবু বললেন, কি ভাবছেন? আমার এক দিদার কথা। কিছু না। একটা আড়মোড়া ভেঙে হাই তুললাম। কাল সকালে তো বিশ্বভারতী যাব। তার আগে ভোর ভোর বেরিয়ে একবার আপনার ওই পাথরের গাছটা দেখে এলে মন্দ হতো না। আপনার সময় হবে? রাতটা কেটে গেল। পরদিন ভোরে অনন্তবাবুর স্কুটারে করে আমরা বেরিয়ে পড়লাম। মিনিট 10 চলার পর স্কুটারটা একটা চায়ের দোকানের সামনে স্ট্যান্ড করে রাখলেন অনন্তবাবু। ভাঁড় থেকে ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিচ্ছি। দোকানিকে বলে বেরিয়ে এলেন হাসি মুখে। এখান থেকে একটু হাঁটতে হবে, সামান্য চড়াই আছে। স্কুটার নিয়ে ওঠাটা চাপের ব্যাপার। চাটা শেষ করে বললাম, আপনাদের এখানে জল হাওয়া কিন্তু তোফা মশাই। কাল রাতে যা একখান ঘুম হলো না, এখনো ঘুম ঘুম পাচ্ছে। চলুন হেঁটে হেঁটেই যাই, ঘুমটা কাটবে। কিন্তু আপনার অসুবিধা হবে না তো? আরে অন্ধের কিবা দিন কিবা রাত, তেমন খোঁড়ার কিবা সমতল কিবা চড়াই। আর তাছাড়া এটা তো এভারেস্ট নয়, সামান্য টিলা মাত্র। চলুন চলুন। অপ্রস্তুত হেসে অনন্তবাবুর পেছন পেছন হাঁটতে শুরু করলাম। যত দেখছি এই মানুষটাকে, শ্রদ্ধায় স্নেহে মনটা ভরে যাচ্ছে। নিজের প্রতিবন্ধকতাকে জয় করে যেভাবে মাথা উঁচু করে বাঁচেন, অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তেমনটা বোধহয় আমাদের মতো অনেক শক্ত সমর্থ মানুষই পারবে না। আজ সকালে বেরোনোর সময় চিঁড়ে দই না খাইয়ে ছাড়লেন না, সারাদিন পেটে কি পড়ে না পড়ে এই বলে। তারপর স্কুটার নিয়ে বেরিয়েও পড়লেন আমার সঙ্গে। লোকালয় ছাড়িয়ে বেশ কিছুটা দূরে চলে এসেছি। প্রথম প্রথম বসন্ত উৎসবে পৌঁছানো দেরি হয়ে যাবে বলে চিন্তা করছিলাম, তবে কিছুটা হাঁটার পরই বুঝতে পারলাম এসে কোনো ভুল করিনি। চারপাশের প্রাকৃতিক দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে মনে হচ্ছিল বাকি সব চুলোয় যাক, শুধু চেয়ে চেয়ে দেখে এই অপরূপা প্রকৃতিকে। সদ্য জন্মানো কচি সবুজ পাতার ফাঁক দিয়ে উপচে পড়ছে লাল হলুদ কমলা রং, যেন আগুন লেগেছে বনে। শিমুল পলাশ কৃষ্ণচূড়ায় ঢেকে আছে পথ।
সবুজ ঘাসের ওপর কখনো ঝরে পড়ছে উজ্জ্বল লাল ফুলগুলো। ভোরের ফুরফুরে হাওয়ায় কিসের যেন মিষ্টি গন্ধ ভেসে আসছে। এক ঝাঁক পাখি টুইট টুইট করতে করতে উড়ান দিল। প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছোঁয়া মুক্ত চোখে রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আপনার তো বেশ রেওয়াজ করা গলা মনে হচ্ছে। আরে না না, ওই আর কি একটু আদ্র। পৌঁছে গেছি, এই সেই কাজ। সত্যি বলতে কি, এই অসাধারণ পরিবেশ উপভোগ করতে করতে গাছটার কথা ভুলেই গিয়েছিলাম। অনন্তবাবুর কথায় সামনের দিকে তাকালাম আর মারাত্মক একটা ঝটকা খেলাম। এরকম কোনো কিছু যে হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। গলা দিয়ে ছিটকে বেরোলো একটাই আর্তনাদ। হাত দশেক দূরে দাঁড়িয়ে এক অদ্ভুত বস্তু, সে এক ভয়াল ভয়ঙ্কর মূর্তি, একটা বিকট কদাকার গাছ। তিনটে মানুষ পাশাপাশি দাঁড়ালে যতটা চওড়া হয় ততটা চওড়া তার গুঁড়ি, আর সেই বিশাল গুঁড়ির ঠিক মাঝখানে একটা বিরাট অন্তত 10 ইঞ্চি রেডিয়াসের বিশাল এক গহ্বর, যার মাঝখান থেকে সামান্য উঁচু হয়ে বেরিয়ে আছে একটা মোটা কাণ্ড, ঠিক যেন একটা চোখ। অনন্তবাবুর গল্পের সেই বিশালাক্ষ গাছ। কিছুক্ষণের জন্য মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না আমার। মোটা গুঁড়িটার ওপর দিক থেকে সাপের মতো পেঁচালো আঁকাবাঁকা কিছু ডালপালা আকাশের দিকে উঠে গেছে। সেগুলোর শেষ প্রান্তে লক্ষ লক্ষ ধারালো দাঁত বিশিষ্ট কোনো দানবের মতো হাঁ। তবে সব থেকে বেশি আশ্চর্যজনক এই যে গাছটার পুরো শরীরটাই মসৃণ স্লেট রঙের, ঠিক যেন ভিন গ্রহ থেকে আসা কোনো বিভৎস জন্তু হঠাৎ কোনো দৈব বলে পাথরে পরিণত হয়েছে, অথবা কোনো দক্ষ শিল্পীর বিকৃত কল্পনার ফসল হিসেবে পাথর খোদাই করে বানানো হয়েছে এই কদর্য অবয়ব। এই বসন্তের শাল পলাশ মহুয়ার জঙ্গলে, যেখানে সদ্য ফোটা ফুলে কচি পাতায় উপচে পড়ছে রঙের বাহার, সেখানে এই নিষ্প্রাণ ধূসর বর্ণের বিকৃত পাথুরে বস্তুটি যেন এক মূর্তিমান মৃত্যুর প্রতীক। লক্ষ্য করে দেখলাম, সাধারণত বড় বড় গাছের নিচটা যেমন ছাওয়া থাকে কচি সবুজ ঘাস বা বুনো ঝোপে, এখানে তেমন কিছু নেই। তার বদলে আছে শুধু বড় বড় পাথর খণ্ড, ছোট বড় কালচে ধূসর পাথরের টুকরো ছড়িয়ে আছে গাছের গোড়া থেকে প্রায় হাত 10 দূরে, আমাদের পায়ের কাছ অবধি। এ তো ভয়ঙ্কর জিনিস মশাই, দেখলেই কেমন গা শিরশির করে। কি অদ্ভুত সৃষ্টি! এ স্বয়ং ভগবানের লীলা, তাঁরই সৃষ্টি, বুঝলেন, তাঁরই সৃষ্টি। বলতে বলতে সসম্ভ্রমে কপালে জোড় হাত ঠেকালেন অনন্তবাবু। ভগবানে বিশ্বাস আমার কোনো কালেই নেই, তার উপরেই কদাকার জিনিসটা দেখে ভগবানের থেকে বরং মূর্তিমান শয়তানি বেশি মনে হচ্ছে। নিচু হয়ে পায়ের কাছ থেকে একটা পাথরের টুকরো তুললাম। গাঢ় স্লেট রঙের নিটোল মসৃণ গাটা যেন জল পড়লে পিছলে যাবে। গাছটার শরীরও এই একই পাথরের,
দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা আর ভালো লাগছিল না। চারদিকে এত রঙের বাহার, এত সুন্দর মিষ্টি হাওয়া, তার মধ্যে এই বিদঘুটে জিনিসটার সামনে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয়? পাথরটা ফেলে দিয়ে ঘুরলাম। চলুন ফেরা যাক, এখানে আর দাঁড়িয়ে লাভ নেই। ঘুরলেন অনন্তবাবুও। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। তারপর যুদ্ধ জয়ের গলায় বলতে থাকলেন, বলেছিলাম না, পুরো চমকে যাবেন। এ তো যে সে গাছ নয়, বিশালাক্ষ গাছ। অনন্তবাবুর বকবকানি চলছে। আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছিলাম জঙ্গলের পথে। মনে ফুরফুরে ভাবটা ফিরে আসছে। একটা নরম আলস্য যেন ছড়িয়ে পড়ছিল শরীর জুড়ে। একটা পলাশ গাছের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। এতটা চড়াই উঠে গলাটা কেমন যেন শুকিয়ে এসেছে। সঙ্গে জল রাখলে ভালো হয়। অনন্তবাবুকে সে কথা বলতেই তুড়ি বাজিয়ে ব্যাগ থেকে একটা জলের বোতল বের করে বললেন, সব ব্যবস্থা আছে স্যার, একটা জলের বোতল সব সময় ব্যাগে রাখি। আগুন রঙা পলাশের ভারে নুয়ে পড়েছে ডালগুলো। তলাটা ঝরে পড়া ফুলে ছাওয়া। দু চোখ ভরে দেখতে দেখতে অনন্তবাবুর হাত ধরে টানলাম। তাহলে আর কি, আসুন একটু বসে জল খাই এখানে। ওই বিচ্ছিরি পাথুরে গাছের কথা ছেড়ে একটু আসল প্রকৃতির স্বাদ অনুভব করুন তো মশাই। কোকিয়ে উঠলাম। ঘাড়ে পিঠে অসহ্য যন্ত্রণা। দুটো হাত নাড়াতে পারছি না। কি যেন ছুঁচের মতো সারা শরীরে ফুটে চলেছে। জ্বালা করছে গোটা শরীর। ধড়মুড়িয়ে উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। চারদিকটা এত অন্ধকার কেন? আমি কি স্বপ্ন দেখছি? এটা কোন জায়গা? মাথাটা যেন দুমনি বস্তার মতো ভারী হয়ে আছে। কিছু ভাবতে পারছি না। একটু দূরে একটা আগুন জ্বলছে না? ছোট্ট একটা আলোর বলের মতন নাচছে, লাফাচ্ছে, কেমন যেন ঝাপসা হয়ে আসছে। বড় ঘুম পাচ্ছে আমার। ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে, কাছে কাছে আরো কাছে। আমার ভারী চোখের পাতাটা টেনে তোলার চেষ্টা করলাম। আলোটা একেবারে কাছে এসে পড়েছে, একদম মুখের সামনে। খাসনবিশ বাবু, ও খাসনবিশ বাবু, ঘুম ভাঙলো তাহলে? কে? শব্দগুলো যেন ভোঁতা হাতুড়ির মতো স্নায়ুতন্ত্রে ধাক্কা মারছে। চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার। হাতের মশালটা মাটিতে পুঁতে সামনে এসে উবু হয়ে বসলো লোকটা। হবে হবে, এবার হবে। অনন্তবাবু! বিস্ময়ে আমার চোয়াল ঝুলে গেল। মাথার ভেতর সব কেমন জড়িয়ে মরিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মশার কামড়ে গা জ্বলছে। শক্ত হয়ে প্রায় চামড়া কেটে বসছে পাকানো দড়ি। বুঝতে পারছি কোনো কিছুর সঙ্গে বেঁধে রাখা হয়েছে আমাকে। কিন্তু অনন্তবাবু এরকম হাসছেন কেন?
একটা ঝটকা দিয়ে ওঠার চেষ্টা করতেই দড়িগুলো যেন আরো চেপে বসলো। যন্ত্রণায় আর্তনাদ করে উঠলাম। ফাঁদে আটকা পড়া প্রাণীর মতো ছটফটিয়ে চিৎকার করে উঠলাম। কি পাগলামি এসব? আমাকে খুলে দিন শিগগির। কি যে বলেন মশাই, এতদিন এত কষ্ট করে মাছটা জালে ধরা পড়লো আর আপনি বলছেন কিনা ছেড়ে দেব? বিস্ময়ে আতঙ্কে রাগ কাড়ল না আমার মুখ দিয়ে। এসব কি বলছেন অনন্তবাবু? তার মানে আমাকে টোপ দিয়ে এনেছেন এভাবে বন্দি করবেন বলে? কি মতলব তার? আমার কাছে তো টাকা পয়সা বিশেষ। থিয়েটার করাটা বেশ ভালোই কাজে লাগলো বুঝলেন। আজ অব্দি কত চেষ্টাই না করেছি, একটা লোককে বিশ্বাস করাতে পারিনি জানেন। ভুল গপ্প ভেবে উড়িয়ে দিত সব। আর পাটারও এমন অবস্থা, ল্যাংড়া লোক হয়ে জোর করে কাউকে তুলে আনবো সেটাও আর হয় না জানেন। সম্পূর্ণ স্বাভাবিক স্বরে কথা বলছেন অনন্তবাবু। আমার মাথার ভেতরটা যেন চক্কর কাটছিল। এই মানুষটাকে পরোপকারী বন্ধুবৎসল ভেবেছিলাম। অতিথি পরায়ণতার আড়ালে তবে এই লুকিয়েছিল। একটা ঠক জোচ্চোরের পাল্লায় পড়লাম শেষে। দাঁতে দাঁত ঘষে চেঁচিয়ে উঠলাম। কি চান আপনি? হোটেলের আড়ালে এইসব কিডন্যাপিং এর ব্যবসা চালান? থু! আপনাকে কিডন্যাপ করে আবার কি হবে মজাই? চাল চুলোহীন একটা লোক, পাতির রিপোর্টার, সঙ্গে নিশ্চয়ই কারি কারি টাকা নিয়ে ঘোরেন না। তার জন্য বোতলের জলে ঘুমের ওষুধ মিশিয়ে কসরত করে আপনাকে এখানে কেন আনতে যাব? ঘুমের ওষুধ? শরীরে একটা বিদ্যুৎ চমক খেলে গেল আমার। এই জন্যই জল খেয়ে গাছের ছায়ায় বসার পর যেন শরীর ছেড়ে দিচ্ছিল আমার। চোখের পাতা ভারী হয়ে আসছিল। কতক্ষণ ঘুমিয়েছি আমি? কদিন কেটেছে? আর কি করতে চাই লোকটা আমার সঙ্গে? আপনি? ফের গর্জে ওঠার আগেই গম্ভীর স্বরে হাত তুললেন অনন্তবাবু। দাঁড়ান 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 দাঁড়ান, আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। কি এটাই ভাবছেন তো যে এখানে আপনাকে কেন এনেছি? এনেছি আপনাকে একটা গল্প শোনাবো বলে। মনে আছে আপনার? মনে আছে ওই কন্দর্প মল্লিকের গল্পটা আপনাকে শুনিয়েছিলাম? গল্পটা তো এখনো শেষ হয়নি। নিষ্ফল আক্রোশে মুখ ঘুরিয়ে নিলাম। গল্প? লোকটা কি উন্মাদ? আমার মুখভঙ্গিকে পাত্তা না দিয়ে আপন মনে বলতে শুরু করলেন অনন্তবাবু। অত রাগ করতে হবে না, শুনুন না একটু গল্পটা। বিশালাক্ষ গাছের কৃপায় তো রাজ্যের সব দুর্দশা কেটে গেল। ফুলে পেঁপে উঠল জমিদারিও। নিয়ম মতো বৃক্ষ দেবতাকে বলি উৎসর্গ করার রীতিও চলে আসছিল পুরুষের পর পুরুষ ধরে। সবই ঠিক চলছিল জানেন। এমন সময় কন্দর্প নারায়ণের 2 প্রজন্ম পর ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা। দু হাতে চেপে ধরে এক ধাক্কায় আমার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিলেন তিনি। কেমন যেন অস্বাভাবিক হয়ে উঠেছে সেই মুখ। 2 হাতে ভর দিয়ে ঝুঁকে পড়লেন আমার দিকে। লাল রক্ত জবার মতো 2 চোখের মধ্যে মণি দুটো যেন কয়লার মতো জ্বলে উঠল। লালা জড়ানো ঘড়ঘড়ে গলায় চেঁচিয়ে উঠলেন। কি হলো জানেন? পাপ, পাপ হলো মহাপাপ। মশালের আলোয় সেই বিভৎস মুখভঙ্গির সামনে যেন আমার শরীরের প্রতিটা পেশি জমে ঠান্ডা হয়ে গেল।
এক অসীম আতঙ্কে বিকৃত হয়ে উঠল অনন্তবাবুর মুখ। এক পূর্ণিমা রাতে ভগবানকে ভোগ নিবেদন করার সময় কিভাবে যেন দড়ি কেটে পালিয়ে গেল বন্দি। ভগবান তো রুষ্ট হলেন, অভিশাপ নেমে এলো পরিবারের ওপর। বংশের প্রত্যেকটা সন্তান জন্মের পরে পরেই মারা যেতে লাগলো, আর না হলে জন্মালো বিকলাঙ্গ হয়ে। এই যে দেখুন দেখুন দেখুন, ঠিক আমার মতো। বলতে বলতে এক ঝটকায় হাঁটু অবধি তুলে দিলেন পাতলুন। বেরিয়ে পড়ল শুকনো গাছের ডালের মতো লিকলিকে পা আর উল্টানো পায়ের পাতা। দিনের বেলায় যে পা দেখে করুণা জেগেছিল, ধকধক করে জ্বলতে থাকা রক্তিম আলোয় সেই কঙ্কালসার বিভৎস অঙ্গ দেখে বুকের মধ্যে কাঁপুনি খেলে গেল। পাহাড় প্রমাণ ভয় চেপে বসছে মনের ভেতর, সেই সঙ্গে একটা ভয়ঙ্কর সম্ভাবনা। মল্লিক, হ্যাঁ মল্লিক, আমাদের আসল পদবী মল্লিক। চৌধুরী তো শুধুমাত্র উপাধি ছাড়া আর কিছু নয়। কাউকে দেই না আমার এই পরিচয়, কাউকে নয়। দিয়ে কি হবে? ডাক সাইটে বনেদি মল্লিক বংশের ছেলে একটা ঝুপড়ি হোটেল চালায়, কথা আমি বলতাম সবাইকে। আমার স্বর্গত বাবা যোগীন্দ্রনারায়ণ মল্লিক ছিলেন জন্মান্ধব, গরিব স্কুল মাস্টার। একটা চোখ জন্ম থেকেই পুরোপুরি নষ্ট। 2 সন্তানের মৃত্যুর পর আমি এলাম, আমি অনন্ত নারায়ণ মল্লিক। কিন্তু জন্মালাম এই খোড়া পা নিয়ে। গতকাল রাতে আপনাকে একটাও মিথ্যে কথা বলিনি আমি, একটাও নয়। সন্তান সুখ আমার কপালে জোটেন, কিন্তু আমি জানি, হ্যাঁ আমি জানি, জানি। বলতে বলতে পরম তৃপ্তিতে ভরে গেল তার মুখ। মাটি থেকে হাতে তুলে নিলেন গোল মতো কি একটা জিনিস, তারপর সেটা মাথায় ঠেকিয়ে উৎসর্গ পেলেই ফের প্রসন্ন হবে দেবতা, কেটে যাবে অভিশাপ, মল্লিক বংশ তার উত্তরাধিকারী পাবে। একটা গরম লোহার শিক যেন কেউ ঢুকিয়ে দিল আমার কানে। মশালের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি অনন্তবাবুর হাতে চকচক করছে সকালে দেখা সেই মসৃণ পাথর। শুধু তাই নয়, আমার পায়ের নিচে আশেপাশে চারদিকে ছড়িয়ে সেই পাথর। পিঠের পেছনে ঠান্ডা স্লেটের মতো পাথুরে স্পর্শ অনুভব করতে করতে এতক্ষণে তাকালাম ওপরের দিকে। পূর্ণিমার আলোয় পাতাবিহীন মরা ডালগুলো ডাইনির ধারালো নখের মতো উঁচিয়ে আছে। যে গাছের সঙ্গে আমাকে বেঁধে রাখা হয়েছে সেটা আর কিছুই নয়, সকালে দেখা সেই পাথুরে গাছ। জীবনে কখনো কখনো এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সমস্ত সাধারণ বোধবুদ্ধি লোপ পেয়ে মানুষ আতঙ্কের শেষ সীমায় পৌঁছে যায়। সেই রাত্রির নিকষ অন্ধকারের মধ্যে চাঁদের আলোর আবছায়ায় দানবের মতো গাছটাকে দেখে অনন্তবাবুর বর্ণনায় দেবতাকে নরদেহ উৎসর্গ করার দৃশ্যটা জীবন্ত হয়ে উঠল আমার সামনে। শরীরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধে যাচ্ছে, তলপেটে চিনচিনে যন্ত্রণা হয়ে ছড়িয়ে পড়ছে প্রাণ ভয়। উন্মত্তের মতো দড়ি ছেঁড়ার চেষ্টা করতে করতে চিৎকার করতে থাকলাম, ছেড়ে দিন, ছেড়ে দিন, এক্ষুনি দড়ি খুলে দিন অনন্তবাবু, একটু দয়া করুন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, প্লিজ প্লিজ ছেড়ে দিন। বিরক্ত হয়ে উঠে এলেন অনন্ত নারায়ণ মল্লিক। পাশে রাখা একটা ঝোলা থেকে একদলা কাপড় বের করে আমার মুখে ঠুসে দিতে দিতে বললেন, বড্ড চেঁচাচ্ছেন আপনি। যদিও আশেপাশে কেউ নেই আপনার, এখন এই চিৎকার কেউ শুনতে পাবে না।
তাও সাবধানের মার নেই। না 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 না, আমাকে এখন সাধনায় বসতে হবে, মনোসংযোগ করতে হবে, আমাকে জাগিয়ে তুলতে হবে দেবতাকে। এই দিনটার জন্য সারা জীবন অপেক্ষা করেছি আমি, সারা জীবন। মুখে কাপড়টা গুঁজে দিতেই আমার শরীরের সব যন্ত্র যেন বিকল হয়ে গেল। এই তবে শেষ। কাপড়ের দলাটা চেপে ধরেছে আমার শ্বাসনালী। বুক থেকে উঠে আসা একটা বোবা গোঁ গোঁ শব্দ আর চোখ উপচে যাওয়া কান্না ছাড়া যেন আর কোনো অস্তিত্ব নেই আমার। সেদিকে অবশ্য কোনো ভ্রুক্ষেপ নেই সামনের লোকটার। একে একে ঝুলি থেকে বের করে সাজাতে লাগলো কয়েকটা ছোট ছোট হাড়, কিছু শিকড় বাকড়, কালো রঙের কোনো জানোয়ারের লোম, মাটির খুঁড়িতে কালচে লাল রঙের এক রকমের থকথকে তরল। দম ফুরিয়ে আসছিল আমার। বুকের ভেতর থেকে উঠে আসা চিৎকারটা স্তিমিত হয়ে ছড়িয়ে পড়ছিল ক্রমশ। সারা শরীরে লক্ষ লক্ষ বিষ ফোড়ার যন্ত্রণা। খাওয়ার জলবিহীন গোটা একটা দিন কাটানোর পর নিস্তেজ হয়ে পড়ছিল শরীর। ওই তো হাড়গুলোকে সাজিয়ে তার ঠিক মাঝখানে তরল ভর্তি খুঁড়িটা রাখলেন অনন্তবাবু। মুখে নির্মল প্রশান্তির ছাপ। চোখের সামনে দৃশ্যপট ঝাপসা হয়ে আসছে ধীরে ধীরে। পুরনো কথা মনে পড়ছে। এখানে আসার প্রথম দিনটা। দূরে কোথাও যেন দ্রিমি দ্রিমি মাদল বাজছে, বলির বাজনার মতো। আর কোনো দিন ফেরা হবে না। প্রায় বুঝে আসা চোখের এক কোণ দিয়ে ঠিক তখনই চোখে পড়ল জিনিসটা। আমার অবসন্ন শরীরটা ঝুলে পড়েছে বাম পাশে। সেদিক বরাবর হাতখানেক দূরে পাথরের খাঁজে খুব খুব হালকা আবছায়ার মতো কি যেন একটা চকচক করছে। চোখগুলোকে টেনে বড় করার চেষ্টা করলাম। কি ওটা? এক আঙুল মতো একটা জিনিস, লাল রঙের একটা অংশ দেখা যাচ্ছে। প্রাণপণে ঝুঁকে পড়লাম আমি। আর তখনই আশার একটা ক্ষীণ আলো জ্বলে উঠল মনের মধ্যে। সৌমিকের দেওয়া সেই চাবির রিংটা আমাকে এখানে আনার সময় বোধহয় কোনোভাবে পড়ে গেছে পকেট থেকে। পাথরে ধাক্কা খেয়ে খুলে গেছে রিংয়ে লাগানো ফোল্ডিং পেপার নাইফ। এটা দিয়ে কি দড়ি কাটা যাবে? সম্ভাবনাটা মাথায় আসতেই আমার শরীরে যেন নতুন জোয়ার এলো। আর চোখে দেখলাম পদ্মাসনে বসেছেন অনন্তবাবু। চোখ বোঝা, দুহাতে কোলের উপর রেখেছেন একখানা পাথর। এই সুযোগ কোনোভাবে পেতেই হবে ছুরিটা। কিন্তু কিছুটা দূরে পড়ে আছে ছুরিটা। কিভাবে নেওয়া যায়? পা থেকে ইঞ্চিখানেক দূরে পড়ে আছে। সামান্য নাড়ানোর চেষ্টা করলাম পা। শ্রান্তিতে শরীর নুয়ে পড়েছে। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ, তাও চেষ্টা আমাকে করতেই হবে। পায়ের পাতাটা আস্তে আস্তে সরাচ্ছি বাম দিকে। শক্ত নাইলন দড়ির বাঁধনে যেন চামড়া কেটে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় চোখে জল এসে যাচ্ছে আমার। দাঁতের ফাঁকে গোজা কাপড়টা কামড়ে ধরে কষ্ট সহ্য করছি। ওই ছুরিটার উপর এখন নির্ভর করছে আমার পাঁচা মরা। কতক্ষণ কাটলো জানি না। পাটা প্রায় পৌঁছে গেছে ছুরির পাশে। আস্তে আস্তে বুড়ো আঙুলটা ছুঁলো ফলাটা। পায়ের পাতাটা সামান্য পিছিয়ে নিয়ে সর্বশক্তি দিয়ে ঠেলা মারলাম হাতলের দিকটা। পাথরের গায়ে সামান্য আওয়াজ শুনে প্রায় উড়ে এসে আমার পাশে পড়ল ছুরিটা।
আর ঠিক তক্ষুনি গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ শুরু করলেন অনন্তবাবু। এ আমাদের চেনা কোনো ভাষা নয়। চোখ বোঝা অবস্থাতেই এক অদ্ভুত করুণ সুরে যেন ইনিয়ে বিনিয়ে মিনতি জানাচ্ছেন অনন্ত নারায়ণ সেদিকে কান দেওয়ার সময় অবশ্য আমার ছিল না। মশার কামড়ে জ্বলছে গোটা শরীর, ছুরিটা এখনো আমার নাগালের বাইরে। ভাগ্যিস হাতটা পিছমোড়া করে বাঁধা নেই। সব শক্তি এক করে কোমর ঘষ্টে ঘষ্টে বাম দিকে উপুড় হয়ে পড়লাম। দড়িটা ঘষা লেগে লেগে বাহুর চামড়া কেটে দিচ্ছে, বোধহয় রক্ত বেরিয়ে গেল। শিকড় পোড়া গন্ধে মাথা ঝিমঝিম করছে। যে কোনো মুহূর্তে চোখ খুলতে পারেন অনন্তবাবু। তার আগেই ওটা কুড়িয়ে নিতে হবে আমায়। মাটিতে প্রায় নাক ঠেকে এসেছে। শক্ত করে বাঁধা হাত দুটো এগিয়ে দিতেই হাতে ঠেকল তীক্ষ্ণ ফলাটা। কোনো মতে ফলাটা তুলে নিয়ে যতটা দ্রুত সম্ভব শরীরটাকে সোজা করে নিলাম। অনন্তবাবুর মন্ত্রোচ্চারণের জোর বেড়েছে। গমগমে কণ্ঠস্বর যেন নিস্তব্ধ জঙ্গলের গাছ থেকে গাছে ধাক্কা খেয়ে ফিরে ফিরে আসছে। আমার ভেতরে তখন যুদ্ধ জয়ের আনন্দ। এবার শুধু দড়িটা কেটে ফেলার অপেক্ষা, ব্যাস মুক্তি। তাড়াতাড়ি ছুরিটা ডান হাতের মুঠোয় নিয়ে বাঁধন কাটতে শুরু করলাম। আর ঠিক তখনই প্রথম অনুভব করলাম একটা অবিশ্বাস্য অথচ ভয়াবহ ঘটনা। আমার পেছনের পাথুরে জিনিসটার ভেতর একটা কম্পন শুরু হয়েছে। তার গরম উপরিভাগের স্পর্শ জামা ভেদ করে এসে পৌঁছচ্ছে আমার পিঠের চামড়ায়। আস্তে আস্তে রবারের মতো নরম হয়ে যাচ্ছে পাথর। আর খুব ধীরে ধীরে একটা হিস হিসে শব্দের মধ্যে যেন একটু একটু করে বসে যাচ্ছে আমার শরীরটা। জেগে উঠছে গাছ। এক আদিম আতঙ্কে কিছুক্ষণের জন্য যেন পাথর হয়ে গেলাম আমি। দেরি হয়ে গেল, আর কি নিস্তার নেই। এই মূর্তিমান শয়তান কি এবার সত্যি পাথরের টুকরো করে ছিন্ন ভিন্ন করে ফেলবে আমাকে? চোখ মেলে তাকিয়েছেন অনন্তবাবু। মশালের শিখাটা এঁকে বেঁকে যেন বিভৎস কাটাকুটি খেলা করছে তার মুখে। আমার দিকে তাকিয়ে কি বুঝলেন কে জানে, একটা পাখির পাকে সেই থকথকে তরলে চুবিয়ে ছিটিয়ে দিতে লাগলেন আমার দিকে। দুর্গন্ধে গা গুলিয়ে বমি উঠে আসছিল আমার। ফের চোখ বুজে বিড়বিড় শুরু করলেন, যদিও তার ঠোঁটের কোণে লেগে থাকা উল্লাসের হাসিটা আমার চোখ এড়াল। এই সুদীর্ঘ ঘটনাবহুল জীবনে বরাবরই দেখেছি চরম বিপজ্জনক অবস্থায় হঠাৎ একটা ভীষণ রকম মনের জোর এসে যেন আমার সামনে অন্ধের যষ্টি হয়ে দাঁড়ায়। সেই মুহূর্তেও সমস্ত আতঙ্ক আর বিভীষিকার ঊর্ধ্বে যেন আমার ভেতর থেকে ছিটকে এলো একটা দৃঢ় গলা। তুই পারবি পুতু, এখনো সময় আছে। চেষ্টা কর, চেষ্টা কর। পালাতেই হবে তোকে, বাঁচতেই হবে। চেষ্টা কর। সম্বিত ফিরে এলো আমার। জলে ডোবা মানুষ যেভাবে খড়কুটোকে আঁকড়ে ধরে, সেভাবেই ছুরিটা চেপে ধরে শরীরের সব শক্তি দিয়ে ঘষতে লাগলাম নাইলনের দড়ির ওপর। একটু একটু করে তলিয়ে যাচ্ছি। দুপাশ থেকে ভারী পাথর চেপে আসছে, তার মধ্যেই স্পষ্ট অনুভব করলাম পট করে কেটে গেল
আমার হাতের বাঁধন। ক্ষিপ্র হাতে একে একে কাটতে শুরু করলাম বাকি দড়ি দড়া। এই উন্মাদ কাপালিকের ফের চোখ খোলার আগেই যে করে হোক পালাতে হবে আমাকে। পাথর পিষে দিচ্ছে, গরম হলকায় পুড়ে যাচ্ছে পিঠ, আর তালে তালে উচ্চগ্রামে চড়ছে অনন্তবাবুর গলা। কি বিকৃত উল্লাস সেই অদ্ভুত উচ্চারণের মধ্যে। মুখের কাপড়টা খুলে ফেলে হাঁচড় পাঁচড় করে উঠে দাঁড়ান। আর এক মুহূর্ত নয়, আজ আবার পুনরাবৃত্তি হবে ইতিহাসে, আবার পালাবে বন্দে। গাছের ভেতর থেকে আসা হিস হিসে শব্দটা যেন থমকে গেল। পায়ের তলায় একটা মৃদু কম্পন পেলাম। ভূমিকম্প হচ্ছে নাকি? টলতে থাকা শরীরে পালানোর জন্য পা বাড়ালাম, আর তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা যার কথা মনে করলে আজও আমার শরীরের সব স্নায়ু কেঁপে ওঠে। কখন যেন আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন অনন্তবাবু। আমাকে দেখে ভয়ঙ্কর গর্জন করে জ্বলন্ত কয়লার মতো জ্বলে উঠল তার চোখ। চোখের নিমেষে দাঁতে দাঁত ঘষে ক্রুদ্ধ বাঘিনীর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়তে গেলেন, আর এক ঝটকায় কোনো মতে নিজেকে সরিয়ে নিয়ে মাটির ওপর গড়িয়ে পড়লাম আমি। সেই মুহূর্তে মাটির উপর শুয়ে আমার বিস্ফারিত চোখের সামনে যেন ঘটে গেল মহাপ্রলয়। গলন্ত লাভার মতো জ্বলে উঠল পুরো গাছটার শরীর। কান ফাটানো হিস হিসে শব্দ ঘিরে ধরল চারদিক থেকে, যেন বহু যুগের বুভুক্ষ এক দানব শিকারের গন্ধে উন্মত্ত হয়ে উঠেছে। আর তখনই টাল সামলাতে না পেরে গাছের গায়ে আছড়ে পড়লেন অনন্ত নারায়ণ মূর্তি। একটা প্রচণ্ড বিস্ফোরণ। অনন্তবাবুর দেহটা গাছের শরীর ছোঁয়া মাত্র লক্ষ লক্ষ পাথরের টুকরো যেন সাপের মতো মাথা তুলে দাঁড়ালো। লাভার স্রোতের মধ্যে শরীরটাকে গেঁথে ফেললো সেই পাথরের সাপেরা। পাকে পাকে জড়িয়ে ধরতে লাগলো তার খাদ্যকে। উঠতে থাকা রক্ত মাংস মজ্জার গলিত তরলে যেন তৃষ্ণা নিবারণ হতে থাকলো সেই পাতালের জীবে। আর মর্মান্তিক আর্তনাদ করতে করতে তলিয়ে যেতে থাকলেন ডাকাতে জমিদার বংশের শেষ বংশধর। কিভাবে যে সেই অভিশপ্ত জায়গা থেকে পালিয়ে এসেছিলাম তার আজ আমার পরিষ্কার মনে পড়ে না। কিন্তু যেদিন সে বীভৎস ঘটনা আমার সামনে ঘটেছিল তা পরের বহু রাত ধরে করাল আতঙ্ক হয়ে ফিরে ফিরে এসেছে আমার ঘুমের মধ্যে। এমন বিভীষিকাময় সেই সব দৃশ্য যা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কল্পনা করে উঠতে পারে না। পাথরের টুকরোগুলো ছিটকে পড়ার সময় একটা এসে আটকে ছিল আমার জামার মধ্যে। আজও আমার সেলফের ওপরে রাখা পাথরটা দেখলে অনন্তবাবুর কথা মনে পড়ে। মনে হয় কোন মানুষটা আসল, যে হাসি খুশি অতিথি পরায়ণ মানুষটার ঘরে কাটিয়েছিলাম এক রাত, নাকি যে মানুষটা এক অলীক বাসনার ঝোঁকে আমাকে হত্যা করতে গিয়ে নিজেই হারিয়ে গেলেন। একই মানুষের মধ্যে এরকম দুটো সত্তা হয়। বন্ধুর বেশে আসা একটা মানুষের আড়ালের মুখটা আসলে এতটা লোভী, এতটা স্বার্থপর হয়।
হয়তো সত্যিই হয়, হয়তো হয় না বলে আসলে কিছুই হয়